প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। সরকারি প্রকল্প থেকেই মাসে 15 থেকে 18,000 টাকা। কোন কোন প্রকল্পের কথা বললেন মুখ্যমন্ত্রী? ধর্মতলায় সমাবেশের অনুমতি মেলেনি, কলকাতা চলো পোস্টারে সান্ত্বনা খুঁজছে কালীঘাট তৃণমূল। তৃণমূলের নাম ভাঙিয়ে লম্ফঝম্প বরদাস্ত নয়, অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটি আসল আদালতের রায় পড়ে শোনালেন ঋতব্রত। বাড়িতে একটিমাত্র ফোন নম্বর থাকলে সমস্যা, অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের জরুরি আপডেট। সেবাশ্রয়ের ভুলে পা হারানো মহিলাকে ডেকে পাঠালো স্বাস্থ্য ভবন, অভিষেক ও পিএ সুমিতের বিরুদ্ধে দায়ের এফআইআর। কেন সুখেন্দু শেখর সহ 3 প্রাক্তন তৃণমূলকে রাজ্যসভার টিকিট বিজেপির, ব্যাখ্যা দিলেন দিলীপ। বিবেক লজ্জা বলে কিছু নেই, মমতাদির ছবি বাদ দিয়ে আসল তৃণমূল সাজতেই ফুঁসে উঠলেন কুণাল ঘোষ। বাড়তি শিক্ষক বদলি থেকে রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু, জরুরি সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। আমরা তো স্টার্ট আপ, আগের সরকার কিছুই দেয়নি। নতুন জমিনীতি ও শিল্প নিয়ে বড় আপডেট দিলেন তাপস রায়। এখনো হিট, শুভেন্দু সাংগঠনিক বৈঠকের আগে বিজেপির নেতা কর্মীদের ঝালমুড়ি পার্টি। হাসপাতালের পাশাপাশি স্কুলেও এবার এইচপিভি টিকাকরণ, নতুন নির্দেশিকা জারি রাজ্যের। কলকাতা পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে প্রতারণা, পুলিশের জালে এক। ঋতব্রত শিবিরে গেলেও মানছেন না মমতাকে, অনুব্রতর কার্যালয় থেকে আউট অভিষেকের ছবি। ভোট দিলেও মেলেনি রেশন, 62,000 এমন ভোটারের খোঁজ পেতে চক্ষু চরকগাছ খাদ্য দপ্তরের। 4 বছর পর কলকাতায় চাইনিজ ড্রাগন বোট ফেস্টিভ্যাল, চীনা দূত জানালেন ঐতিহ্য ও গুরুত্ব। মেয়ের নাম রাখুন, বিধায়ক সৌমেনের অনুরোধে সদ্যজাতর নামকরণ শুভেন্দুর। জনপ্রতিনিধির নামে যা ইচ্ছে অভিযোগ করা যায় না, নিয়োগ দুর্নীতির মিডলম্যান তাপসকে আইনি নোটিশ সায়নীর। 21শে জুলাইয়ের অনুমতি পেল ঋতব্রত শিবির, সোম থেকে গান্ধী মূর্তি এলাকায় প্রস্তুতি শুরু আসল তৃণমূলের। দল ও সরকার গলানো যাবে না, শাসকের ভূমিকা কি, বিজেপি সাংসদ বিধায়কদের পাঠ সাহের। শিল্পায়নের রুক্ষতা কাটিয়ে বিনিয়োগে ভারত সেরা হবে বাংলা, ডানকুনির মঞ্চ থেকে বার্তা শুভেন্দুর। মেয়র রোডে 21শে জুলাইয়ের সভার অনুমতি ঋতব্রত শিবিরকে, ধর্মতলা জায়গা চেয়ে হাইকোর্টে মমতা। জেলা সংগঠনে ভাঙনে জর্জরিত মমতা, নেত্রীর ঘনিষ্ঠরাই এবার ঋতব্রত শিবিরের দায়িত্বে। মাত্র 17তেই নিখোঁজ, এক যুগ পর সোনার পদক নিয়ে ঘরে ফিরল কোচবিহারের মুখ ও বধির মেয়ে। মমতাকে ক্ষমতাচ্যুত করে প্রথম চুল কাটলেন কৌস্তব, 3 বছর আগে প্রতিজ্ঞা নিয়ে এই রাস্তায় বসেই ন্যাড়া হয়েছিলেন। কলকাতা পুরসভায় 200টি ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শুরু করতে জোড়া কমিটি গঠন। ভোটার তালিকায় নতুন নাম তোলার ফর্মে বদল, এবার মা বাবার এই তথ্য চাইছে নির্বাচন কমিশন। চাকাতে কাঁটা লাগিয়ে দেব, আসানসোলের রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস অটো চালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার। দয়াদাক্ষিণ্য নয়, মাতৃত্বকালীন ছুটি সাংবিধানিক অধিকার, স্পষ্ট জানালো আদালত। নির্মল নাম বিভ্রাট, পানিহাটির প্রাক্তন বিধায়ক অনাহুত, সাফ জানালেন ঋতব্রত। কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়া ছক, বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস লালবাজারের। খুচরো নেই, বাস থেকে নামুন, সারপ্রাইজ ভিজিটে কার্যত ঘাট ধাক্কা খেলেন খোদ পরিবহন মন্ত্রী। রাতেও মিলবে সূর্যের আলো, বিজ্ঞানীদের সতর্কতা অগ্রাহ্য করে মহাকাশে আয়না বসানোর অনুমতি আমেরিকার। হাতি দেখলে স্টেশনে পৌঁছবে বার্তা, রেলের এআই প্রযুক্তি চমকে দেবে। জঙ্গলের অন্তরালে বাংলায় এক টুকরো জনপদ, জনসংখ্যা মাত্র 16, গ্রামের ইতিহাস আশ্চর্য করবেই। মেয়াদ কমবে বাংলা সহ বহু রাজ্যের বিধানসভার, এক দেশ এক ভোট নিয়ে মেগা পরিকল্পনা কেন্দ্রের। একতরফা পদক্ষেপ নয়, 12.5% শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের। আমি গান্ধী নই, নিজেরা নিজেদের হিরো হন, অনশনে 14 দিন নিট আন্দোলনে দেশবাসীকে সামিল হওয়ার ডাক সোনমের। নষ্ট হয়ে যাওয়া খাবার সহ মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, জনপ্রিয় এই সংস্থায় 9টি নোটিশ পাঠালো FSSAI।
প্রথমে ২,০০০, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা। রাম মন্দিরে চুরির তদন্তের স্বীকারোক্তি অভিযুক্তের। ঠিকানা, ফোন নম্বর ছাড়াই খুঁজে পেলেন বন্ধুকে। ৩৫ বছর আগে নেওয়া ১,০০০ টাকার ধার ২৫,০০০-এ মেটালেন পৌর। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। একাধিক প্রকল্পের সুবিধা একসঙ্গে মিললে একটি দরিদ্র পরিবারে মাসে ১৫ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা পেতে পারে, এমনই একটি হিসাবের কথা তুলে ধরে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তব প্রয়োগে আরও জোর দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর মতে প্রকল্প ঘোষণা করাই শেষ কথা নয়, প্রকৃত উপভোক্তার হাতে সেই সুবিধা পৌঁছে দেওয়াই প্রশাসনের সবচেয়ে বড় দায়িত্ব। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ টেনে বলেন, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বহু মানুষকে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার চেষ্টা করা হবে। এই লক্ষ্যে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বৈঠকে সরকারি কল্যাণমূলক প্রকল্পের কার্যকারিতা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কোনো পরিবারের হাতে শুধু নগদ অর্থ পৌঁছে দিলেই দায়িত্ব শেষ হয় না। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবার মতো একাধিক সুবিধা একই পরিবারের কাছে পৌঁছালে তাদের মাসিক ব্যয়ের চাপ অনেকটাই কমে যায়। সেই কারণে প্রতিটি প্রকল্পের সুবিধা যোগ্য মানুষের কাছে নিশ্চিতভাবে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই স্পষ্ট করেছিল, আগের সরকারের আমলে চালু হওয়া সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির কোনোটি বন্ধ করা হবে না। প্রয়োজন অনুযায়ী নতুন নামে সেগুলিকে চালু রেখে আরও বিস্তৃত পরিসরে কার্যকর করা হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্প নতুন পরিচয়ে চালু হয়েছে। চলতি অর্থবর্ষের বাজেটেও বাকি প্রকল্পগুলি পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের বিকশিত ভারত কর্মসূচির আওতায় ১২৫ দিনের কর্মসংস্থানের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধাও মিলছে। শুধু তাই নয়, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র এবং রাজ্যের শ্রম দপ্তরের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে। প্রশাসনের তরফ থেকে হিসাব করে দেখা গেছে, একটি যোগ্য পরিবার যদি পিএম কিষাণ সম্মান নিধি, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, ১২৫ দিনের কাজের মতো বিভিন্ন প্রকল্পের সুবিধা একসঙ্গে পায়, তাহলে প্রতি মাসে ১৫ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। এই সমস্ত সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং যোগ্য উপভোক্তাদের অন্তর্ভুক্ত করার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে বলে বৈঠকে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি, একটা পরিবার ১৫,০০০ টাকা আয় করতে পারে মাসে বিভিন্ন স্কিম থেকে। দীর্ঘ টালবাহানার পর গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত শিবিরকে শহীদ স্মরণের অনুমতি দিয়েছে পুলিশ, কিন্তু ২১শে সমাবেশ ঘিরে মমতাপন্থী অর্থাৎ কালীঘাট তৃণমূল এখনও সন্দিহান। আগেই ধর্মতলায় সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি গেলেও তা খারিজ হয়ে যায়। বর্তমানে ওই চত্বরে জারি আছে ১৬৩ ধারা। তা সত্ত্বেও নাছোড়বান্ধা কালীঘাট তৃণমূল। অগত্যা নিজেদের চিরাচরিত ২১শে জুলাই ধর্মতলা চলো পোস্টার বদলে ফেলল তারা। মমতা অভিষেকের ছবি দিয়ে এবার কালীঘাট তৃণমূলের নতুন পোস্টার কলকাতা চলো। গত বছর পর্যন্ত ২১শে জুলাইয়ের আগে গোটা শহর জুড়ে তো বটেই, রাজ্যেরও আনাচে কানাচে ছেয়ে যেত তৃণমূল কংগ্রেসের ধর্মতলা চলো পোস্টার। ধর্মতলায় কার্যত উৎসবের মেজাজে শহীদ স্মরণের অনুষ্ঠান হতো, কিন্তু এবছর গোটা ছবিটাই বদলে গেছে। ২১শে সমাবেশের জটিলতা কাটাতে হাইকোর্ট পর্যন্ত দৌড়েছে মমতাপন্থীরা। সমাবেশ কোথায় হবে, আদৌ পুলিশ তাদের অনুমতি দেবে কিনা, এমন হাজারো প্রশ্ন থাকলেও নিজেদের সান্ত্বনা দিতে তৃণমূলের পোস্টারে জায়গার নামের উল্লেখ না করেই পোস্টার প্রকাশ করে দিল কালীঘাটপন্থীরা। কলকাতা চলো পোস্টার তো হলো, কিন্তু এবছর সমাবেশের ভবিষ্যৎ কি? সূত্রের খবর, পুলিশের তরফে সমাবেশের অনুমতি পাওয়া না গেলে শহরের বেশ কিছু জায়গায় ছোট ছোট জনসভার আয়োজন করার পরিকল্পনা করছে কালীঘাট শিবির। আর সেই প্রত্যেকটি সভাতেই যেতে পারেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেক্ষেত্রেও পুলিশের অনুমতি প্রয়োজন রয়েছে। এদিকে শনিবার ২১শে জুলাই সভার অনুমতি পেয়েছে ঋতব্রত শিবির। আগামীকাল গান্ধী মূর্তির পাদদেশ এলাকা পরিদর্শনে যাবেন ঋতব্রতরা, এমনটাই খবর আসল তৃণমূল সূত্রে। ২৬শে নির্বাচনের পর দুভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। ঋতব্রত ও কালীঘাট শিবির এই দুই পক্ষই ধর্মতলায় ২১শে জুলাইয়ের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ জানিয়ে দেয়, ধর্মতলায় ২১শে জুলাইয়ের আয়োজন করা যাবে না। বিকল্প জায়গার কথা জানাতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করেছিলেন ঋতব্রত পন্থীরা। গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চান তারা। তারপর সেই অনুমতি মিলেছে বলে জানা যাচ্ছে। তবে ২১শে জুলাই নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েও কালীঘাট তৃণমূল এর পরিকল্পনা আদৌ বাস্তব রূপ নেয় কিনা, তার জন্য অপেক্ষা আরও কয়েকটা দিন।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কার হাতে থাকবে আসল রাজ। বহু চর্চিত আইনি লড়াইয়ে ইতি টানার চেষ্টা করল অরূপ রায়ের নেতৃত্বাধীন শিবির। সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, গত 22শে জুন দলের বিশেষ অধিবেশন এবং তার ভিত্তিতে গঠিত জাতীয় কর্ম সমিতিকে একমাত্র বৈধ আইনি কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে আদালত। বিরোধী দলনেতা বলেন, আলিপুর আদালতের রায়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটি তৃণমূল কংগ্রেসের যাবতীয় বিষয় আশায় পরিচালনায় একমাত্র বৈধ আধিকারিক। এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে ঋতব্রত বলেন, দলে আর গায়ের জোরের মগের মুলুক চলবে না। আদালতের কড়া নির্দেশ কি করা যাবে না। আদালতের নির্দেশ অনুযায়ী অরূপ রায়ের নেতৃত্বাধীন মূল সংগঠন ছাড়া অন্য কোনো পক্ষ বা ব্যক্তি নিজেদের তৃণমূল কংগ্রেসের পদাধিকারী বলে দাবি করতে পারবেন না। দলীয় প্রশাসন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ প্রশাসনে কোনো রকম হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা যাবে না। নির্দেশ ও নিয়োগ, দলের নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক নির্দেশিকা জারি করা বা কোনো স্তরে নতুন পদাধিকারী নিয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। দলীয় সম্পত্তি ও তহবিল, দলের সমস্ত নথিপত্র, তহবিল, ব্যাংক অ্যাকাউন্ট এবং স্থাবর আস্থাবর সম্পত্তির ওপর অন্য শিবিরের কোনো অধিকার থাকবে না। সাংবিধানিক যোগাযোগ সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে নির্বাচন কমিশন বা অন্য কোনো সাংবিধানিক ও বিধিবদ্ধ কর্তৃপক্ষের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম করে কোনো রকম যোগাযোগ বা পত্র বিনিময় করা যাবে না। পার্টি অফিস দখল, কলকাতার মেট্রোপলিটনের তৃণমূল ভবন বা রাজ্যের অন্য কোনো প্রান্তে দলীয় কার্যালয় গায়ের জোরে দখল করা চেষ্টা করা আইনের চোখে সম্পূর্ণ অবৈধ। তৃণমূলের সাধারণ কর্মীদের দায়ের করা এই মামলায় প্রেক্ষাপট ব্যাখ্যা করে ঋতব্রত জানান, গত 22শে জুন কলকাতার নোভোটেল হোটেলে এক বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই নিয়মতান্ত্রিকভাবে দলের নতুন জাতীয় কর্ম সমিতি গঠিত হয় এবং শ্রী অরূপ রায়কে চেয়ারপারসন নির্বাচিত করা হয়। কিন্তু এরপরই দেখা যায় দলের নাম ভাঙিয়ে কিছু অবাঞ্ছিত ব্যক্তি বিভিন্ন দলীয় কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এই রায়ের পর আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে ঋতব্রত বলেন, এবার আইনের আলোয় দুধের দুধ আর জলের জল আলাদা হয়ে গেল। আদালতের এই রায়কে হাতিয়ার করে এবার আগামী দিনের রণকৌশল সাজাচ্ছে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের অবিকল প্রতিলিপি ইতিমধ্যেই সাধারণ কর্মীদের হাতে এসেছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দ্রুত আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসছেন শীর্ষ নেতারা। গায়ের জোরে আইন কানুন না মেনে চলার দিন যে শেষ তা মনে করিয়ে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঋতব্রত। তিনি জানান, খুব শীঘ্রই দলের উপলব্ধ নেতারা মেট্রোপলিটনের তৃণমূল ভবনে ঢোকা এবং সেখানে অফিস পরিচালনার রূপরেখা নিয়ে আলোচনায় বসবেন। সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, যারা দলবিরোধী কাজের জন্য আজ ব্রাত্য তাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে কোনো লম্ফঝম্প বরদাস্ত করা হবে না। জোর করে পার্টি অফিসে ঢোকার চেষ্টা হলে এই রায়ের ভিত্তিতে কঠোর ফৌজদারি পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্নপূর্ণা যোজনায় মাসে মাসে ৩,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। গত ১ জুলাই থেকে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। সেই সঙ্গে সমানতালে চলছে আবেদন প্রক্রিয়া। এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, বাড়িতে একটিমাত্র ফোন নম্বর থাকলে ও অন্নপূর্ণা যোজনার প্রাপকের সংখ্যা একাধিক হলে কিভাবে টাকা পাওয়া যাবে? এবার সেই বিষয়টি বুঝিয়ে বললেন সহজ তথ্য মিত্র কেন্দ্রের একজন আধিকারিক। সহজ তথ্য মিত্র কেন্দ্রের আধিকারিক জানিয়েছেন, একটি বাড়িতে অন্নপূর্ণা যোজনার একাধিক প্রাপক থাকলেও তাদের আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না, একটিমাত্র আবেদনপত্র জমা দিলেই হবে। তিনি জানান, একটি ফর্মের মধ্যেই পরিবারের প্রধানের নাম, পরিবারের কোন সদস্যের কত বয়স সহ যাবতীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। এরপর সেই তথ্য যাচাই করে জানা যাবে সংশ্লিষ্ট পরিবারের কতজন সদস্য অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য। ভেরিফিকেশনের পর তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠিয়ে দেবে সরকার। আবেদনের ক্ষেত্রে বাড়ির যে কোনো একজন সদস্যের ফোন নম্বর দিলেই হবে। এছাড়াও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি থাকা বাধ্যতামূলক। সেই কারণে বিষয়টি সম্বন্ধে আবেদনকারীদের নিশ্চিত হওয়া প্রয়োজন, কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা নিয়ে এসেছে বিজেপি সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে ১,৫০০ থেকে ১৭০০ টাকা করে দেওয়া হতো, তবে অন্নপূর্ণা যোজনায় সেই অর্থ বাড়িয়ে এক ধাক্কায় ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই কোনো ভুয়ো উপভোক্তা যাতে এই প্রকল্পের সুবিধা না পায় তা সুনিশ্চিত করতে ব্যাপক ঝাড়াই বাছাইও করছে সরকার।